রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গার সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে বলে, হেই শোনো না, তোমার কোনো অধিকার নেই এত সুন্দর হওয়ার। তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ? বিয়ে করতে চাইতাম সুন্দর করে বউ সাজতে, বউ সাজা শেষ, বিয়ের শখও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি? তোর তো বিয়েই শেষ। ধুর, যাও, একটা বিয়ে হলো, স্বামী থাকে বিদেশে। পড়ালেখা ছাড়ার কোনো উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়াল জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো। অর্ধনগ্ন ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়ল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী, কিউট ফেস, সাথে কেমন একটা সুইটনেস আছে, চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করলো নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেওয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আবার ইজ্জত লুট করছো চোখ দিয়ে? রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায়? তুমি বলো কেন বানায়? আপনি জানেন না বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্যই। ওই যে টনি কাকারের গান আছে না, मैं जिम शिम जाता हूँ तेरे लिए, मैं बॉडी बनाता हूँ तेरे लिए, मैं अंधे शांधे खाता हूँ तेरे लिए। তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছো? নয়না হাতের কড়া গুনে বলল, 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ, তবে সবচেয়ে জোস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশ বাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী, তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল। সালমান খানের বডি দেখেছেন? কি বডি! বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছো? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভি স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছো? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি ওয়ান অ্যান্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কুদু তাহাই লাও। এসব বাদ দিন তো, আগে বলুন তো, এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ডও পূর্ণ করতে হয়, যেমন চোখের দৃশ্য ক্ষমতা, রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই জন্য জিম করে বডি বানিয়েছি, মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন, এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জতও লুট করার ধান্দা? আপনার আবার ইজ্জতও আছে? নেই? না। ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই তা হরণ হলেই বা কি? বলেই নয়নার সামনে দাঁড়ালো। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, লজ্জা লাগছে আমার। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছি, কি ভাষার ব্যবহার করছেন আপনি! আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশমি ভাবেন নিজেকে, সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী, তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না, আমাকে এইসব বলেন। তো আপনি কি নিজে তো ইমরান হাশমির টু পিস? ইয়েস বেবি, তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিড ইউর লিপস জাস্ট ফর 2 মিনিটস, ফ্লেভার চেক করেই ছেড়ে দেবো। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকলেটের মতো খেয়ে ফ্লেভারের টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হলো ইমরান হাশমি, ছে। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিক কে কেনে? কি এমন আছে এতে? তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর করে হেয়ার স্টাইল করেছি, নষ্ট হয়ে যাবে।
আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছ, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি, আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্ট্যাম্প তোমাকেও দিব। শোধবোধ। সদ্যদের কথা আসলে তো আপনি আরও অনেকগুলো পাওনা। আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে কিন্তু চলবে না। হায়, আপনাকে তো পুরাই। বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করলো না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কিরে তোদের হলো? হ্যাঁ আম্মু, আসো। মিতা বেগম এসে বলে, মাশাল্লাহ, আমার বৌমাকে তো একদম পরী লাগছে। কারণ নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়। তাড়াতাড়ি আসি, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো আর ঠোঁটের করে মুচকি হাসি। কেন, আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই, যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না, আপনি তাল গাছ আর আমি আম গাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলল। নীলাঞ্জনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছো তা না, আমি জাস্ট। আর কিছু বলার আগে লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়ছে? কেন মনে পড়লো? তোর বর তোকে খুশি করতে পারেনি তাই এক্সের কথা মনে পড়লো? ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুঠো করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি। মিথ্যে বলেছিস, বল তোর কোন কোন জায়গার স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি? তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়লো? ইউ লিটল স্নেক। ইউ লিটল স্ন্যাক, আপনাকে আজ আমি ছাড়বো না একদম। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি, প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে, ইটস কমন বেবি। দূরে সরুন, ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন। তুমি না একটু আগে বললে আমাকে ছাড়বে না। অসভ্য লোক, আপনার মোবাইলটা একটু দেন তো। পার্সোনাল জিনিস কাউকে দেই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন যে মোবাইল কেউ চাইলে তাকে দেওয়া যাবে না? গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোনো পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ, সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না, জাস্ট কয়েকটা পিক তুলবো। নয়তো এক কাজ করুন, আমায় কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব? হ্যাঁ দেবেন, নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথা আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না? জিয়ান নয়নার হাত ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলে লবণ মরিচ মাখিয়ে আচার করে খাবো। সোজা কথা বলা যায় না? না, বলা যায় না, মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন তো। জিয়ান আর কোনো কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাছোড়বান্দা, পিক তুলে দেওয়া না পর্যন্ত শান্তি দিবে না। নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলবো। আমার মোবাইল আমার কাছে দাও, ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপই হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক তাহলে তো খারাপ করতেই হয়। এই একদম আমায় টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলবো। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে। নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি এসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক। নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি। নয়না কিছু বলবে তার আগে নাহিদ রুমে এসে বলে, তোদের প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে, এটা কি? আমি নাহিদ জিয়ারের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহ, এর জন্যেই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন। ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? ভাবি আপনি তো জোস। তুমি নাহিদকে আগে থেকে চিনো?
আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনবেন কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেবর ভাইয়া, আমি আজকেই আপনাকে চিনলাম, তাই একদম কঠিন কথা বলবো। নাহিদ হেসে বলে, ভাবি, রক রেজা শকড। তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাহিদ চলে গেলে নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন, কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবে। জানেন, লম্বা ছেলেদের সাথে বিয়ে হলেই এক সুবিধা। কি সুবিধা? আপনি সব সময় আমার কথা মাথা নিচু করে শুনবেন, আর আমি সব সময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছে তো আমাদের মধ্যে কি ডিল হয়েছে? মনে আছে। জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল, উপর থেকে গোলাপের পাপড়ি বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসালো। সবাই নয়নার প্রশংসা করছে, সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম পরীর মতো, সো প্রিটি। জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেজ মেয়ে শায়নার জন্য পছন্দ করেছিল, কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। শায়না এসে বলে, মম, ভাবি এত কিউট, একদম রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ। ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। ওহ, আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা, তাও ভদ্রতা বজায় রাখো। জাহিন, ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া ওর আর কোনো দিকে খেয়াল আছে? এমন ছেলে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত অ্যাটেন্ড করলো না। এইটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে। বিয়ের পর বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো, আর আমার সাথে আসো, খেয়ে নিই। মাহবুব তালুকদার, তার ভাই, আরও আত্মীয় স্বজনরা সবাই এসেছে। মাহফুজা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোনো দুঃখ ওকে আমাদের ব্যাধ করে স্পর্শ করতে পারেনি। তুমিও ওর ওভাবেই খেয়াল রাখবে, রাখবে তো বাবা? জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও। এটা স্মৃতি হিসেবে বহন করবে দুজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান নয়নাকে। চারিপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগলো। এমন মুহূর্তে না করার কোনো অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলে, ইস, এগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নিব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছাড়েনি। সে চলে গেছে তার ভাবনার জগতে। ভাবি, হাত আর ছাড়াছাড়ি নেই, এভাবে ধরে রাখবেন সারা জীবন। নয়না সাথে সাথেই হাত ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদুরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল। রুমে এসে নীলাঞ্জনার সামনে বসে নীলাঞ্জনার হাত ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসরাতে তার এক্সকে টেক্সট করছে? সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরের মূর্তির মতো, তার যেন কোনো হেলদোল নেই। লাবিব নিজের কার্য সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক, তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি। রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো। মানুষ নিজের ভুল নিজেই যখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন কাউকে কিছু বলা যায় না, আবার সহ্য করা যায় না। অন্তরপুরে ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না। আপনার কথা কি আমার মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দর নাকি আপনার প্লেনের এয়ার হোস্টেসরা? কোনটা বসলে খুশি হবে?
নয়না জিয়ানের পাশে এসে বসে বলে, সত্যিটা? ওরা ফরেনার, তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই না। নয়না উৎসাহ নিয়ে বলে, সত্যি? সত্যি, আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন, নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপর কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখনোই নাম আর আপনার সামনে নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগে শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাতটা ধরে বলে, ইস, কতখানি কেটে গেছে। এমন রাগ কারো কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে 2 হাত দিয়ে নিজের কাছে এনে বলে, ঘৃণা করি আমি এই নামটাকে। কেন বললে? আমি জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, লাগছে আমার। জিয়ান নয়নাকে আরো কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে বলে, আপনার হাত থেকে রক্ত ঝরছে, ছাড়ুন আমায়, আমি ব্যান্ডেজ করে দিই। আর কোনো কথা বের করতে পারল না নয়না। তার আগে জিয়ান নয়নার ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠের মিলন ঘটালো। আকস্মিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামচে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো। নয়না উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায়। জিয়ানের হাতে একটা বই। নীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার। প্রিয়তম অসুখ, সে সাদাত হোসেনের লেখা বইটা। নয়নার পছন্দের লেখক সাদাত হোসেন। গত বইমেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল, আমার প্রিয় বইটা আপনি রক্তাক্ত কেন করছেন? ও বেচারা কি দোষ? জিয়ান শান্ত স্বরে বলল, সরি, আমি আবারও একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো, শোনোয় না, মানুষ হৃদয়ের রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষততে তুমি প্রলেপ লাগাতে এসেছো, কখনো কেউ মনের ক্ষততে প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তার বুঝবে না। কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদতে কিছু আছে, শোনোয় না? ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এইসব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরল। আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এই দায় তো আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে। মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সে ভুল থেকে শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটি ষোড়শী বালিকা? মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে। যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না। হয়েছে, তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো, তাহলেই তো বুঝবো। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছো, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। শোধবোধ। এটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না? সামনে তো তোমার পরীক্ষা। আরে বুদ্ধু, সবাইকে বলবো যে আমি বিদেশে, এর জন্য মোবাইল দিয়ে গেছে। এবার তাড়াতাড়ি দিন তো। এটা আসার সময় নিয়ে এসছেন তো, নাকি খালি হাতেই চলে এসছেন? জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উপস, একটু মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালে তো পালাবেন, তখন আমি আপনাকে কই পাবো? আমাকে পেতে চাও? নো, নেভার। তবে মোবাইল পেতে চাই। হায় রে নিষ্ঠুর রমণী, তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না।
নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়। আপনার সাথে প্রিয় শব্দটাই যায়। তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে। এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনাই দুজনার দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কোথায়? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলে কোনো মূল্য আছে? অবশ্যই আছে, তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেইল ছাড়া কিছু ওপেন হবে নাকি? বাহ, সবই জানো দেখি। তো কি, সায়েন্সের স্টুডেন্ট, এত সহজভাবে নেওয়ার কিছুই নেই। বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হতে পারে, পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বাহ, অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও। মোটেই না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না। নয়না উঠে হাঁটা শুরু করতে জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাতটা ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই হয়। ভাইয়া, আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি হবে। ভাইজান, এভাবে বলবেন না। শত হোক, আমার ওই রসজাত মেয়ে শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছি। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি নীলাঞ্জনা, ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছি। আমি সব খোঁজ নিয়েছি, ওরা এখন শরীয়তপুর আছে। এই নে ঠিকানা। তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিন ভাইজান। আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই। এই ছাড়ুন আমায়। কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমায় ছাড়ুন। আমার প্রতি এত রাগ? রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছড়ে পড়ার আঘাত কত কাল আমায় বয়ে বেড়াতে হবে জানা নেই আমার। আপনার প্রতি রাগ অভিমান বেমানান। আপনার প্রতি থাকবে ক্ষোভ, আক্ষেপ। হুট করে জিয়ান বলে। আমি ইংরেজি বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সেই সামান্য কথা বুঝবে না। যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করলো, কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন, কারো উষ্ণ আলিঙ্গন। নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসলো, নিজের চেহারার দিকে তাকালো। জীবনের মাত্র 16তম বছর পার করেছে নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট মস্তিষ্কে। একটা দিন একটা আকস্মিক ঘটনা তার জীবনটাই মুহূর্তে পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সেই শরীর জুড়ে কারো স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতেই ভেসে উঠল বিভৎস সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেললো। অন্ধকার রাতে মোমবাতির টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ, সেসব নিছক তাকে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণার! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। জিয়ান নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি নিয়ে সমস্যা? নয়না জিয়ানের কণ্ঠ শুনে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়, চিৎকার দিয়ে বলে, দয়া করে ছেড়ে দিন আমায়। আমার সাথে এমন করবেন না। ছাড়ুন আমায় প্লিজ। জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়। নয়না আরো দূরে সরে যাচ্ছে আর বলছে, আমায় ছাড়ুন। জিয়ান থমকে দাঁড়ালো, নরম স্বরে বলে, কি হয়েছে তোমার সুনয় না? ভয় পাচ্ছ কেন? দেখো আমি তোমাকে ধরিনি, আর এখানে আর কেউ নেই, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। নয়না আর কিছু বলতে পারল না। তার আগে তার চারিপাশ অন্ধকার হয়ে গেল।
মাটিতে লুটিয়ে পড়ার আগে জিয়ান নয়নাকে নিজের বাহুবন্ধনে আগলে নিল। কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসলো। কি করবে এখন সে? এই বাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো। অনিকেত পেশায় একজন ডাক্তার। ভ্রুকুচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই। তাহলে কে কল করলো? বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জলজল করছে রেজা নামটা। অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে, কিরে শালা, এতদিন পর মনে পড়ল? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সব শুনে বলে, সম্ভবত বাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছায়, কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপ এই ধরনের আক্রমণে হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানির ছিটা দে। জ্ঞান ফিরলে আতঙ্কিত বা বিচলিত থাকতে পারে। বাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবে। বাবিকে সান্ত্বনা দেবে, তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে। মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবে, আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবে। দেখবি সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিছুই নেই। প্রথম প্রথম অনেক মেয়েই এটাকে ভয় পায়। জিয়ান আর কোনো কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করেই জানে এখন অনি উল্টাপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল? মানুষ ঠিকই বলে, বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে। বললেই তো হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমোতে ইচ্ছে করছে, তাহলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোবো। জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসলো। এই, তুমি জোরে শ্বাস নিতে পারো আমার মতো করে? এটা কোনো ব্যাপার হলো? বলে জোরে শ্বাস নিল। এ তো আমার চেয়ে কম হলো। নয়না আবারও শ্বাস নিল, লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? পারি না। আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠি চোটা নিয়ে হাজির হবে, এত বাজে কণ্ঠ আমার। এত বাজে কণ্ঠ আপনার? খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে? নয়না উঠে বসলো। একটা হেল্প করেন তো, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়ান নয়নার গহনা খুলতে সাহায্য করলো। নয়না উঠে দাঁড়ালো, ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করুন। আমি তো কিছু নিয়ে আসিনি। আমার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে। ওই যে 4টা শপিং ব্যাগ দেখছেন না, তাতে আপনার জন্য প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে, শার্ট, ব্লেজার সব আছে এতে। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়নার রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পেল। বলতেই হয় নয়না খুব আদুরে মেয়ে, তাই তো প্রিন্সেসের মতো রুমটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পেন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব ক্যাবিনেট আমার মন মতো করে বানানো হয়েছে একদম। খুব সুন্দর, তবে তোমার চেয়ে। কি আমার চেয়ে? তোমার চেয়ে কম। এই পাস্তা খাবেন? আমার খুব খিদে পাচ্ছে। এই রাত আর সাথে পাস্তা আর কফি জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়েস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। একই তো। কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না, আমার এসব পড়ার সময় হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোনো রসকস নেই। উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড সবকিছু সুপার সুপার। আর ভালোবাসা, তা তো বলার ভাষাই রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন। তোমার বাসার কেউ দেখে ফেললে? দেখে ফেললে কি? আমরা কি চোর নাকি? রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো, তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে। অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিলে?
ওরে ড্রাইভার, সারা জীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরের স্টাইলে কিভাবে সহজভাবে পাস্তা রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল। এরপর ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ বের করে আনলো। একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়ো দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। জিয়ার এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল, এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি, সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি। আয় হায়, কি বলেন? যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা, চলুন। জিয়ান হাঁটা শুরু করলো। আরে ওই মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে? কফি মগ আপনি নিন, পাস্তা প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজন মনোযোগ দিয়ে। হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং। আগে শেষ করো, তারপর বলছি। কাঁটা চামচ থেকে পাস্তাটুকু মুখে দিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। ও, রাঁধুনির রান্নার ভালো হাত। ও সিরিয়াসলি? তাহলে তো চোখে দেখতে হয়। নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল। আসলেই সই আমি রাঁধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন। এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি? কফি ঠান্ডা শরবত করে খাবেন? না তো, আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বললো না এই কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়েকটা দিন। জিয়ান নয়নার কাছে ঘেঁষে বলে, প্রেমে পড়ে গেছো? প্রেমে পড়ে গেছি মানে? প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে বুদ্ধু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়ান নয়নার আরো কাছে ঘেঁষে বলে, বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথা ডাবল মিনিং বের করেন কেন? আপনি যে কয়দিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টাপাল্টা ইচ্ছে পূরণ করতে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাহ, বাচ্চা মেয়েটা সব বুঝে দেখছি। তা তোমার মনের উল্টোটা ইচ্ছেটা কি? আগে ছাড়ুন আমায়, তারপর বলছি। ছাড়বো না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোরাজোরি করতে করতে ঠাস করে বেডের উপর পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে, নয়না চোখ মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে আসে জিয়ানের উপরে। জিয়ানের এক হাত তার কোমরে। তোমার উপর কাঁঠাল ভেঙে খেলে কোমর ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে। আম্মু আমায় বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এইসব, আসো গল্প করি। তোমার সাথে থাকাই 4টা দিন মিস করব মনে হচ্ছে। ছাড়বো মানে? তাড়াতাড়ি 2200 টাকা দিন। দিয়ে দেবো যাওয়ার আগে। মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস? মিস্টার প্লেন ড্রাইভার, আপনার এরোপ্লেনের এয়ার হোস্টেসরা আছে না, তাদের দেখলে দিন দুনিয়ার সব ভুলে যাবেন। বাদ দাও তো সেসব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি? সে ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে। ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহুত দূরের কথা। সিরিয়াসলি? একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা গায়ে নুনে ছিটা দিবেন না একদম। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাইরে একটু দরকার ছিল আম্মু, ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষই জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যায়নি, জানিবেন যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিতেন আর সামান্তার মুভিটা দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করব? আমার আম্মু আমার সাথে এমনই করবে, তার চেয়ে সুইসাইডই করে ফেলি। লাইক সিরিয়াসলি?
তার মানে আগে থেকেই তোমার স্ক্রু ঢিলা। এ মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদুরে পাখি। তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কাটা ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দিই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মরে টরে ভূত হয়ে গেছি মেবি, কিন্তু না, চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে ড্রাইভার কে বাত হ্যাঁ, একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না, পাগল ছাড়া দুনিয়া চলে না। আমার দুনিয়া চলে যাবে। কবি নেহি, মনে রেখো বালক, তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারবে না, না না। ওয়াও, ইওর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয়ে কবে যোগ দিচ্ছ? হবে না হবে না, ওসব অভিনয় টভিনয় আমায় দিয়ে হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তাকে খুন করে ফেলবো তো একদম। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার, বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবে? নাচবো ধুমতানা ধুমতানা করে। এই, একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছো। ওটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব। আমার সাথে আর এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো। শুনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই। কঠিন কথা মনে দাগ কেটে যায়। যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নেবেন কবে? সবকিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরতযোগ্য। ঠিক আপনার দেয়া আঘাতের মতো। তোমার বয়স আর একটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাধা পড়তেন? আঁচলে কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না, মন বাঁধতে পারলে মানুষ এমনিতেই বিনি সুতোয় বাধা পড়ে যায়। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায়, তা তো শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া, বৈশা লওনা জিরাইয়া, যদি তোমার চায় মনে, পরাণ রাখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেখে দেখেছেন? মাত্রই টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দিবেন না? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না, মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খ্যাপানো যেত। তুমি বলছো আজ? মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছো। হয় হয়, সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায়। আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না? সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো এক ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি, কিন্তু আমাদের তো দেখা হবে না আর, তাহলে কিভাবে দেবেন? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরোহিনী? জানি না, মন চাইলো তাই। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না, কারণ তার হৃদয়ে দাগ কাটে। আমার কথা আমায় ফেরত দিচ্ছেন? জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজের আছে, এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বললো মিস্টার পাইলট? ও সরি মিস্টার প্লেন ড্রাইভার। একদম আমায় বোকা বানাবেন না, আপনার কাজই ওটা। কোনটা বেবি ডল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপ জামুন খান, তারপর রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানদের নাম মুখস্থ তোমার। তা খান রেখে চৌধুরী সাহেবে মুজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু, আমি বলেছি খেতে। ওয়েট বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে, টেস্ট। তোমার ঠোঁটে ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদ্যা আছে, আমার পরীক্ষার পর আসবে। তারপর? তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপর তাকে বিয়ে করে নেব, ব্যাস কাহিনী খতম। এত সহজ সব কিছু? হয়তো সহজ না, কিন্তু মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়।
অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো আর বাধা নেই। আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূরণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছড়িয়ে, লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে। স্নিগ্ধ শিশিরের ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন? তাহলে এভাবে কেন দেখছেন? আপনার কি মনে হয় আপনি আমায় ভুলতে পারবেন? পারবো না? আমার চেহারা দিকে তাকান। এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না। হয়তো সম্ভব। আমাকে বের হতে হবে। পিচ্ছি, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরব্বি? আমার মতো এই ইয়াং ম্যানকে তোমার মুরব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্চি মনে হয় তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নয় কি? ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন? ওকে, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে। পিচ্ছি, তোমার আম্মুকে ডাকো। জিয়ান সোফায় বসে আছে। শ্বশুরের দেওয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা, কড়া পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে 7-8 বছরের একটা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো দাদি আম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার। জাহানারা বেগম এসে বলেন, সূচনা, তুমি এখানে কি করছো? আম্মু, এটা কে? তোমার ভাইয়া। এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? ভালো আছি। না। তুমি বসো, আমি নাস্তা রেডি করে আসছি। আমাকে বের হতে হবে। কাল থেকে আমার ফ্লাইট, তাই আজ পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? 3-4 মাস পর মেবি। নাস্তা করে যাও বাবা। জিয়ান সম্মতি জানাতে জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে তো মেয়েদের নজর বেশি পড়ে। তার উপর আবার ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে। আর আমার বইই গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন খ্যাতের মোলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ। একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না, নিজে তো ধলামুলা। তো তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কও, এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না? আপনি 3 মাস সুন্দর, তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম! কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তানে, আমি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্ট হাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল। আপাতত আমি পাগলের জামাই। এই যে বন্দি খাঁচার আদুরে পাখি। মজা নিচ্ছেন এটা বলে? মজা নেব কেন? আদুরে পাখি, এই ডায়লগ ভালো লেগেছে। এই, তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি। সূচনাকে? চাচুর মেয়ে, নিশ্চিত বলেছে। ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকে এমনটা বলে, আমার সাথে হিংসে করে। ও আপনার অর্ধেক বলে চুপ করে রইলো। বলেই চুপ করে রইল। জিয়ান জিজ্ঞাসা করতে যেয়েও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন। আপনার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানা রকম নাস্তার ব্যবস্থা করেছে যে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হলো। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা। যতটুকু সম্ভব খেলো। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে সেই সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখন কষ্ট দিও।
আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাইরের দুনিয়া ও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দিইনি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও। নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছা করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদরে কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগে শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিলাপ বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভোর। কি বলছো সব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স হবে মাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরলো। জিয়ান আর নয়নার রিসেপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া কিছু প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতে আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা, ভালোবাসা বলতে আদৌ কিছু আছে নাকি ক্ষণিকের মুখে সবাই ভালোবাসার নাম দিয়ে দেয়? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম সুনয় না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো? খুব কষ্ট হচ্ছে বেবি নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে। লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও আমি দুবার ভাববো না। লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলে, উফস বেবি, আমি তো ভয় পাচ্ছি। তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরলো। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো, তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজ বিয়ের 2 দিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি মাই ফুট। ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো বেব। আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো শোনোয় না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি, হয়তো দেখা হবে। ভালো থেকো, ঠিক মতো পড়ালেখা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আবার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচে চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটল। নিচ থেকে আরো 2টি নয়ন তার দিকে স্থির করলো। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসলো। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নার দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটতো না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না।
ভালোবাসা মন্দবাসা ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টিসীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরলো, চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ মায়া নয় তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হলো। দ্রুত যে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে চেয়ে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেওয়া সেটা এই দেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, কিরে মা, মন খারাপ? আমার ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের নাম্বার? হ্যাঁ। আমার কাছে তো নেই। কোনো প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে, এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোনো, নয়নাকে কোনো জোরাজুরি করবে না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলা কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায় না। আম্মু, আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা। তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগে খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছো, রেজা চলে যাচ্ছে। ছুটি শেষে যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে। মিতা, ছেলে বড় হলো, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। রেজা কল করেছিল, বলেছে সুনয়ার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে? আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাহলে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন তার মনকেও বুঝতে চায় না। এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল, তার তো হৃদয় পুড়ছে। ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত। কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়তো না, আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতে রান্না ছাড়া পেট পুড়তো না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পরে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি পায় না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসলো, মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না, আবার কবে ফিরবি বাবা? এই তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না। শালা বুকে ব্যথা হার্ট অ্যাটাক হলো, বাবিকে দেখবো। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, বাবি তো মাশাল্লাহ কিউটের ড্রাম। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন। তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেল। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না। স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নেই, মেয়ে দেখলে তার 100টা খুঁত খোঁজা শুরু করিস, সিঙ্গেল মরবি, এমন চলতে থাকবে। ইহা হতে পারে না, আমার বউ চাই, একদম পারফেক্ট বউ।
চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। এভাবে মন মারা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ। মুখে কিছু আটকায় না? আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। তা বিরহ অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি, থাকবো কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো চায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাবার সময় কই, সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেশি তুমি থাকতেই পারো না, তাই ভালোবাসো? নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না? আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ, তখন কি বলবে? বলার কি আছে? আমরা একে অপরকে ভালোবাসি, এই কথাটা ছাড়া। হুম, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ড হবেই, বাংলাদেশে বরের ইংরেজি হাজবেন্ড। আরে আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার হাজবেন্ড হোক বা ড্রাইভার, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এসব কি ভুলভাল বলছিস তুই? আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার সাথে আমার মাথা খারাপ করে রেখেছে। আম সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওরা কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত, প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? কানাডা। ওয়েট ম্যাম, ১,৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলেই জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার 10-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো। হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল। মিস্টার প্লেন ড্রাইভার। অনিকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। তোর বিশ্বাস করতে হবে না। বাবির কোনো বান্ধবী নাই দোস্ত? এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদীর ক্ষেত্রে সময়টা আমার হিসেব করতে নেই। যদি পেয়ে যায় মন মতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবি? বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গলে ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুজনে। এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই, তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকে পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটাকে সাথে করে নিয়ে আসলে 1-2টা চুম্মা খাইতে, জড়াটরা ধরতে। বউ কান্না করতে তুই বলতি, কেঁদো না সাথে আমার, আমি তোমার আছি, তোমারই থাকবো, ফিরে ফিরে তোমারই কাছে আসবো। চুপ করবি, নয়তো তোর সাথে এখানেই বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নেই? আছে, একটা তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে, তবে তোর জন্য ওই এক পিসি যথেষ্ট। তো করিস না দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলেই ডাক্তার? হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার, বাইরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স 8, তবে তোর এনাকানি জুবানি খাওয়াতে পারবে। একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল, হঠাৎ কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো। না, নেই তো। তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনা ভেদ করে আবারও কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতে চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না।
সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমা শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছায়নি। সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামলো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইলো? যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এভাবে ছুটে এসে আমার বক্ষে আছড়ে পড়ুক? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।